নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি চলে এলাম খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য। 16 দিন 13 তারিখ থেকে 13ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই 16টা দিন খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে। আমার মনে হলো এই নিয়ে বিশ্লেষণ করা, এই নিয়ে আলোচনা করা প্রয়োজন। তাই জন্যই আজকের এই অনুষ্ঠান। আজকে আমি যে রাশিটিকে নিয়ে বিশ্লেষণ করব সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। এখন 13 তারিখে যখনই রবি কুম্ভ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, কুম্ভ রাশিতে আমি 4টি প্ল্যানেটকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রবি, একটা হচ্ছে শুক্র, আরেকটা হচ্ছে বুধ, আর আরেকটা হচ্ছে রাহু। রবি এবং শুক্রের একত্রীকরণ 13 তারিখে আবার শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে, যেটা কিছুদিন আগে মকর রাশিতে করেছিল, তারপর ট্রানজিট হয়ে গিয়েছিল, সেই নিয়ে আমি আলোচনা করেছি। এই যে শুক্রাদিত্য যোগ মূলত আমাদের দুটি দিককে, একটা হচ্ছে অর্থনৈতিক আর আরেকটা হচ্ছে সম্পর্কের দিক থেকে রাজযোগ সৃষ্টি করছে। এই যে রাজযোগটা সৃষ্টি হলো, এর সাথে রবি এবং বুধের একত্রীকরণে বুধাদিত্য যোগ সৃষ্টি হলো। বুধাদিত্য যোগকে একটি অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ বলা হয়। বুধাদিত্য যোগের কাজটা হচ্ছে, আমি যে অবস্থার মধ্যে রয়েছি পজিটিভ ভাবে, অবশ্যই, কেননা এটা রাজযোগ, নেগেটিভ নয়। দেখা যাচ্ছে আমার ফিনান্সিয়াল কন্ডিশন মোটামুটি রয়েছে, অকস্মাৎ সেটাকে ভালো আরো ভালো, অতি ভালো করে তোলে। তাহলে একটি ঘরের মধ্যেই কিন্তু দুটো রাজযোগ সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ আর আরেকটা হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই দুটি রাজযোগের পেছনেই যে গ্রহের অবদানটি রয়েছে সেই গ্রহটি হচ্ছে রবি, কেননা রবি শুক্র, আবার রবি বুধ। এখন রবি গ্রহটিকে যদি দেখা যায়, শুক্র গ্রহটিকে যদি দেখা যায়, বুধ গ্রহটিকে যদি দেখা যায়, এই গ্রহগুলোর একটি দৃষ্টি, সেটা হচ্ছে 7th হাউসে দৃষ্টি, 7ম ঘরে দৃষ্টি। তাহলে কুম্ভ রাশি থেকে 7th হাউস কিন্তু সেই রবিরই ঘর আসছে, অর্থাৎ সিংহের ঘর, সিংহ রাশির ঘর। সেখানে কোন প্ল্যানেট বসে আছে? কেতু বসে আছে। কেতুকে ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে যেহেতু কেতু রবির ঘরে বসে আছে, রবি কিন্তু দুটো রাজযোগই সৃষ্টি করছে, তাই কেতু কিন্তু চরম পাওয়ারফুল হয়ে গেল। বোঝার প্রয়োজন আছে, বোঝাতে হবে। কিন্তু এবার আমি একটু নেগেটিভ সাইডটাতেও চলে যাই। শনি উচ্চস্থ হয়ে আছে, সুতরাং এই কুম্ভের ঘরেই যে রাহু বসে আছে নেগেটিভ নয়, কিন্তু রাহু এবং রবির একত্রীকরণ তাকে কখনো পজিটিভ গ্রহ, পজিটিভ কোন রকমের যোগ বলা যেতে পারছে না।
কেননা রবি এবং রাহুর একত্রীকরণ কিন্তু কি করে, গ্রহণ দোষ সৃষ্টি করে। এবার এই যে গ্রহণ দোষটা সৃষ্টি হলো, গ্রহণ দোষ যদি রবি কেতু হয়, রবি শনি হয়, গ্রহণ দোষ সৃষ্টি হয়। কিন্তু রাহু এবং রবির গ্রহণ দোষের প্রকারান্ত যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে প্রকারটা কি ধরনের? রবি মানে যেহেতু রাজা, সম্রাট, নেতা, পাওয়ার, এই যে পাওয়ারফুল মানুষ বা নেতা বা আমাদের রাজা বা সম্রাট, এদের যে নেগেটিভ ভাইব্রেশনটা রয়েছে, আমি সব, আমার চাইতে বড় কেউ নেই, এই দিকটা কিন্তু উঠে আসবে। এবং এই দিকটা কেন উঠে আসছে, তার কারণ রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা। যখনই এই রাজযোগের প্রভাবে আমি বলিয়ান হয়ে যাচ্ছি, তখনই আমার মধ্যে আমিত্বের জায়গাটা চলে আসবে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা। তাহলে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি তো মিথুন রাশি থেকে ক্যালকুলেট করব। তাহলে মিথুন রাশি থেকে যদি ক্যালকুলেট করি, তাহলে 9th হাউসে কিন্তু এই ডবল রাজযোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি খুব ভালো মতন তাদের যে সমসপ্তম দৃষ্টির জায়গাটা দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিথুনের পর কর্কট, কর্কটের পরই কিন্তু কি হয়ে যাচ্ছে, কর্কটের পরেই কিন্তু আমাদের সিংহের ঘর, মিথুন, কর্কট, সিংহ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 3 নাম্বার ঘরটা কিন্তু উঠে আসছে। এবার রাহুর কিন্তু কেবল সপ্তম দৃষ্টি আছে তা নয়, তাছাড়াও আরো দুটো দৃষ্টি আছে, একটা হচ্ছে 5 নম্বর ঘরে আর একটা হচ্ছে 9 নম্বর ঘরে। তাহলে কি হচ্ছে, কেননা 5, 7, 9 হচ্ছে রাহুর দৃষ্টি। তাহলে রাহু রবির গ্রহণ দোষের মধ্যে, বিশেষ করে রবির তো একটাই দৃষ্টি, তাই সমসপ্তমী দৃষ্টি দিচ্ছে, কিন্তু এই যে গ্রহণ যোগের যে প্রভাবটা, হ্যাঁ, গ্রহণ যোগ বলি, দোষ বলি, যাই বলি, রাহু কিন্তু যখনই 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, সেই 5th হাউসটা কিন্তু মিথুনেরই ঘর হচ্ছে, 7th হাউসটা হচ্ছে রবির ঘর হচ্ছে, আর 9th হাউসটা হচ্ছে শুক্রের ঘর হচ্ছে। তাহলে শুক্রাদিত্য যোগ যে রবি এবং শুক্রের একত্রীকরণে হয়েছে, সেই রবির ঘরে এবং শুক্রের ঘরে কিন্তু রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্সটা চলে আসছে। অর্থাৎ রাহু এক্ষেত্রে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে 3 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত প্রবল, মানে শক্তিশালী হয়ে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেন? তার কারণ হচ্ছে দুটো রাজযোগের প্রভাব কিন্তু এই 3 নাম্বার ঘর রবির ঘরে পড়ছে। মিথুনের অধিপতি গ্রহ কিন্তু বুধ, আর এই যে 3 নাম্বার ঘরটাও কিন্তু রবির ঘর, এক্ষেত্রেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে 3rd হাউস, মানসিকতা, মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, এবং 3rd হাউস দ্বারা আমরা এখনকার সংযোগের জায়গাটাকেও কিন্তু বুঝতে পারি। তাহলে এই যে সংযোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক শক্তিশালী হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, রাহুর যে প্রথম দৃষ্টি সেটা মিথুনের ঘরে পড়ছে। তাহলে 1 নাম্বার ঘরে কিন্তু, যদি আমি মিথুন রাশি সাপেক্ষে ধরি, তাহলে 1 নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থানটা আসছে, এবং সেই রাহু কিন্তু কি হচ্ছে, রবির সাথে গ্রহণ দোষ সৃষ্টি করছে, যেটা আমিত্বের প্রকাশ ঘটাবে। এই নেগেটিভ ইনফ্লুয়েন্স মানে অর্থহানি হয়ে যাবে তা নয়। তাহলে 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। রাহু কিন্তু অকস্মাৎ, অকল্পনীয়, আমি আশাই করিনি এরকম অনেক কিছু প্রাপ্তির জায়গাটাকে বোঝায়, ইন্ডিকেট করে। তাহলে এক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অকস্মাৎ কোনো প্রাপ্তির জায়গা, কেননা ডবল রাজযোগও কিন্তু সেই ঘরেই রয়েছে। যখনই ডবল রাজযোগের প্রভাব, অকস্মাৎ কোনো কিছু প্রাপ্তির জায়গা,
সফলতার জায়গা, সেখান থেকে আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস প্রবল মাত্রায় চলে আসবে। যখন লগ্নে বা যখন 10th হাউসে কোনো কানেকশন সৃষ্টি হয়, তার যে ইম্প্যাক্টটা প্রত্যেকটা ঘরে কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আমি এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু এই সময়টাই সফলতা, বা আমি কল্পনাই করতে পারিনি সেই সফলতার আমি লাভ করলাম, সেই সফলতা আমি গেইন করলাম। সফলতার মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বোঝা যায়। কিন্তু সেটা অকস্মাৎ আমার মধ্যে আমার মাথা ঘুরিয়ে দিল, আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলো, আমার মধ্যে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই সফলতার ফলেই কিন্তু আমার অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে গেল। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, 1 2 এইটা হচ্ছে 1। এবার যদি আমি 7 নাম্বার ঘরটা এমনিতেই বললাম, 7 নাম্বার ঘর মানে 3 নাম্বার ঘরটা হচ্ছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায় 1 2 3 4 5 মিথুন রাশি সাপেক্ষে 5 নাম্বার ঘরেও কিন্তু রাহু হিট করছে। 5 নাম্বার ঘরে রাহু অত্যন্ত প্রবল শক্তিশালী মানা হয় কিন্তু, এবং বলা হয় 5 নাম্বার ঘরে রাহুর অবস্থান, রাহু এবং শুক্র, সেই রাহু এবং শুক্র কিন্তু কুম্ভের ঘরেও বসে রয়েছে। আবার তুলার ঘরটা 9 নাম্বার ঘর হচ্ছে কোথা থেকে, রাহু যেখানে বসে আছে কুম্ভের ঘর থেকে তুলার ঘরটা অধিপতি গ্রহ শুক্র। তাহলে উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে মারাত্মক পজিটিভ সময় এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে যে এই যে 5 নাম্বার ঘর দ্বারা আমরা সফলতার জায়গাকেও বুঝি, তাহলে অকল্পনীয় সফলতার জায়গাটা তো ঠিক আছে, কিন্তু 5 নাম্বার ঘর দ্বারা আমরা দৃষ্টিভঙ্গিকেও বুঝি। তাহলে আমার প্রবল যে সফলতার জায়গাটা, প্রাপ্তির জায়গাটা, ফিনান্সিয়াল দিক দিয়ে মারাত্মক মানে কি বলবো, মানে শক্তিশালী হয়ে ওঠার জায়গাটা আমার দৃষ্টিভঙ্গিটাকে নেগেটিভ করে দিচ্ছে না তো? কেননা 16টা দিনই কিন্তু কেবল আমার জীবন নয়, আমার জীবন আরো অনেক অনেক 16 বছর 16 বছর 16 বছর, কত 16 বছর তারপর পার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যখনই সফলতা আমার পেছনে একটা লেজের সৃষ্টি করছে, তখনই কি হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 2 3, তখনই যদি লক্ষ্য করা যায় তাহলে আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে। ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে আর্থিক দিক দিয়ে নেগেটিভ সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে তা নয়, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে বা আমার বন্ধুদের সাথে, আমার আত্মীয়দের সাথে, মানুষজনদের সাথে, আমি যেখানে কাজ করছি সেখানকার সাবঅর্ডিনেটদের সাথে আমি মিসবিহেভ করতে শুরু করতে পারি, ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, আমার মুখনিসৃত বাণীর জায়গাটা নেগেটিভ হয়ে যেতে পারে, আমার বিহেভিয়ারের মধ্যে ইগো প্রবলেমের জায়গাটা চলে আসতে পারে, শত্রু বানিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। কেননা 5 নাম্বার ঘরে যখন রাহুর অবস্থান সৃষ্টি হচ্ছে, শুক্রের ঘরে রাহু এবং শুক্র মানে হচ্ছে সুখ, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা, শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমি যে অড সিচুয়েশনটা ফেস করছি সেটা ওভারকাম করা, সেটা ওভারকাম তো করলাম, তারপর আমি যা যা কাজ করব আমি মনে করব আমি ঠিক করছি, বা যে কাজগুলো করব আমি যেটা ঠিক মনে করছি সেই কাজই করব। আমার দ্বারাই সবাইকে নিয়ন্ত্রিত হতে হবে, আমার যেটা খারাপ লাগছে সবাইকে খারাপ লাগতে হবে। এর ফলে কি হয়ে যাচ্ছে, আমি সফল হওয়ার পর যদি আমি কোনো ভুল ইমপ্লিমেন্টেশনে চলে যাই তাহলে রেকটিফিকেশনের জায়গাটা থাকছে না। কেউ কিছু বলতে এলেই দূর, কেউ কিছু জানে না, আমি সব জানি, এই মানসিকতার জায়গাটা কিন্তু চলে আসবে। 1 নাম্বার ঘরে যখনই রাহুর অবস্থান সৃষ্টি হয়ে গেল এবং রবির দ্বারা আমিত্বের যে মারাত্মক প্রকাশ, সেই প্রকাশের ফলে কি হয়ে যাচ্ছে, চন্দ্রকেতুর ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আমার প্রবলেম সৃষ্টি হবে। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার ব্যবহারের জন্য শত্রু হয়ে গেল, মানুষকে আঘাত দেওয়ার জায়গায় আমি চলে গেলাম, ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে
আমি এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করলাম যেটা নেগেটিভ হয়ে গেল। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কি, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ 9-6 কানেকশনকে হিট করার জন্য দেখা গেল কোন রকমের ফাটকা রিলেটেড জায়গায় চলে গেল, কেউ বোঝালো যে ফাটকা রিলেটেড জায়গায় যাবেন না, এটা আপনার জন্য নয়, কি কথা শুনবে না। এর ফলে অ্যাডজাস্ট করার জায়গা, মানে স্বামী স্ত্রীর মধ্যে যে অ্যাডজাস্টমেন্টের জায়গা, বা দেখা যাচ্ছে আমি যে পরিবারে রয়েছি পরিবারের মানুষজনদের সাথে অ্যাডজাস্ট করার জায়গাটা হ্রাস। দেখা যাচ্ছে আমি যে কাজ করছি কর্মস্থানে, দেখা যাচ্ছে অন্যদের সাথে পার্টনারশিপ বিজনেস হলে পার্টনারের কথাই শুনবো না। আমার লাইফ পার্টনার, আমার কর্মস্থানের পার্টনার, আমার সাবঅর্ডিনেট, কারোর দ্বারা কখনো আমি নিয়ন্ত্রিত আর হতে চাইবো না। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন আবার যদি 1 2 3 4 5 6 7 আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে এই যে মিথুনের ঘরে যে রাহুর অবস্থান, মিথুনের ঘর থেকে কিন্তু আবার 11th হাউসে হিট করছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, বন্ধুরা শত্রু হয়ে যাবে, এবং আমি যে মারাত্মক সফল হচ্ছি, অকল্পনীয়, আমি আশাই করিনি, আশাতীত যে সফল হচ্ছি, সেই সফলতাকে ত্বরান্বিত করতে আর পারবো না। কিন্তু বা পরবর্তীকালে দেখা যাচ্ছে সফল তো হলাম, তারপরে আমি এমন মিসবিহেভ করতে শুরু করলাম বা ভুল ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম, দেখা গেল কর্মফলের জায়গাটা ডিটোরিয়েট করে গেল। আমি বোঝাবার চেষ্টা করলাম, আশা করি বোঝাতে পারলাম। খুব প্রয়োজন অত্যন্ত পজিটিভ পাওয়ারফুল অর্থনৈতিক জায়গা থেকে, এবং যদি দেখা যায় মানসিকতা মনোভাবের জায়গা থেকে, এবং আমার যে লাক ফ্যাক্টর কাজ করা, সংযোগ, লড়ালিকর, ভাগ্য, কপাল, যা কিছুই বলি, মূলত আমি বলি সংযোগ, টেরিফিক সময়। এবং অর্থনৈতিক জায়গা থেকে, সফলতার জায়গা থেকে টেরিফিক সময়। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার সফলতা আমার পেছনে একটা লেজের সৃষ্টি করবে। তখন আমি মনে করব আমি হলু, কারোর কথা শুনবো না। আর যদি এই মানসিকতাটা আমার মধ্যে চলে আসে, তাহলে এই 16 দিন পেরিয়ে যাবার পরে আমার কিন্তু ধ্বংসাত্মক সিচুয়েশন আবার সৃষ্টি হবে। তার কারণ সফল কিন্তু 1 মাসের জন্য, 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 বছরের জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 মানুষ প্রতি মুহূর্তে হয়ে চলেছে। কিন্তু সেই সফলতাকে ধরে রাখার জন্য, নিয়ন্ত্রণের জন্য, সেই সফলতাকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমাকে তৈরি করতে হয়, প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করতে হয়, এবং আত্মসমালোচনা করতে হয়, স্ক্রুটিনি করতে হয়। ওই সফলতায় আমি যদি স্যাটিসফাই হয়ে যাই, এবং যদি মনে করি আমি হনু, এবার আমি যা করছি তাই। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ইগো প্রবলেম এবং আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের এই যে গ্যালাক্সির মধ্যে সবচেয়ে নেগেটিভ কিন্তু 2টো রোগের নাম। আমার বোঝাবার দায়িত্ব বোঝালাম। তাই জন্য অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা ভালো কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজেদের ছকটি প্রেডিকশন করাবেন। নেগেটিভিটি যখনই শুনবেন, কারণ একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু তিনি বলবেন। যখন শুনলেন, শুনে বাড়ি চলে যাবেন না, ঘুমিয়ে পড়বেন না, ভাগ্যে যা আছে তার উপর নির্ভর করে থাকবেন না। বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু সেই নেগেটিভিটিকে অফ করবেন। আর যদি আপনারা মনে করেন আমার কাছে আসবেন, তাহলে আমার কাছে আসতে গেলে যা যা নিয়ম মেনে আসতে হয় সেটা আমি জানিয়ে দিলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।